হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে ভারতবর্ষের অতীত থেকে বর্তমান পর্যন্ত বাণিজ্যের যে বিকাশ, সেই বিকাশ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে অতীতকাল থেকে যে প্রাচীন সভ্যতা, সেই সভ্যতা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ কিভাবে সেটা পরিবর্তন হতে হতে বর্তমান বাণিজ্যে এসে পৌঁছেছে, সেই ইতিহাসটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তো বাণিজ্যের বিকাশ কিভাবে হলো সেটা পরিষ্কার করার আগে আমি খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ যে বিষয়টা এবং ধর্মের বিকাশটা, এটা আমি সর্বপ্রথম তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। তো দেখো, আমাদের পৃথিবীতে যে সভ্যতা আছে, সেই সভ্যতাগুলোর মধ্যে সবথেকে পুরনো সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটা আমাদের ভারতবর্ষের যে সিন্ধু নদী, এই যে আমরা মানচিত্রে দেখছি যে সিন্ধু নদী, এখানে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। তারপরের পুরনো সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যেটা আমাদের পশ্চিম এশিয়ারই ঠিক এই যে ইরাক, ইরান, এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইউরোপ এবং এশিয়ার বর্ডার বরাবর, এই যে নদীটা আছে, এইখানে তোমার টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে। আর এরপরের পুরনো সভ্যতা হচ্ছে তোমার মিশরীয় সভ্যতা, যে সভ্যতাটা হচ্ছে সব থেকে উন্নত সভ্যতা, যেটা তোমার আমাদের আফ্রিকার এই যে তোমার নীল নদ, এই নীল নদের তীরে কিন্তু এটা গড়ে উঠেছিল। তাহলে এবার আর একটা সভ্যতা যেটা, সেটা হচ্ছে চীন সভ্যতা, যেটা ইয়াংসেকিয়াং নদী তীরে কিন্তু গড়ে উঠেছিল। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে সভ্যতার বিকাশগুলো দেখতে পাচ্ছি, এই যে চারটে সভ্যতার বিকাশ, এই চারটে সভ্যতা থেকে কিন্তু ধীরে ধীরে অন্য সভ্যতাগুলোর সৃষ্টি হয় এবং ধর্মের বিকাশ হয়। আমি ধর্মের বিকাশের ক্ষেত্রেও আমি তোমাদের বলি, প্রথম যে ধর্ম, সব থেকে পুরনো ধর্ম যেটা, সেটা হচ্ছে হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম। এই ধর্মের বিকাশ কিন্তু এই সিন্ধু সভ্যতা, যে সভ্যতা আছে, যেটা আমাদের বর্তমান ভারতবাসীরা যারা হিন্দু ধর্মের, এইখান থেকে কিন্তু এই ধর্মের বিকাশ লাভ করে। ঠিক আছে, সব থেকে পুরনো ধর্ম। এরপরে যে ধর্মটা, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, যেটা ইসরায়েল থেকে উৎপত্তি লাভ করে। এই দেখো, এই যে ম্যাপের এই যে আমরা পশ্চিম এশিয়ার এই জায়গা থেকে কিন্তু ইসরায়েলের ধর্মটা তোমার বিকাশ লাভ করে। এরপরে মুসলিম ধর্ম যেটা আছে মক্কা, এই যে এই তার ঠিক কাছাকাছি, এই দেখো এই জায়গাতে আছে মক্কা, এইখান থেকে কিন্তু মুসলিম ধর্মটা বিকাশ লাভ করে। এবং আমাদের যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, তো জৈন ধর্মের উৎপত্তি কোথা থেকে? জৈন ধর্মের উৎপত্তি আমাদের ভারতবর্ষের যে বিহার, অর্থাৎ পূর্ব ভারতের যে বিহার, ওইখান থেকে জৈন ধর্ম অর্থাৎ মহাবীরের জন্ম হয় এবং ওইখান থেকে জৈন ধর্মের বিকাশ হয়। আর বৌদ্ধ ধর্ম নেপাল থেকে উৎপত্তি লাভ করে এবং বেশিরভাগ পার্বত্য অঞ্চলের মানুষেরা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে তারা চলছে। তাহলে দেখো, এই হচ্ছে তোমার ধর্মের বিকাশ। এবার কি হচ্ছে যে এই যে তোমার প্রাচীন সভ্যতাগুলো আছে, এই প্রাচীন সভ্যতাগুলো যখন বিকাশ লাভ করলো, তখন তাদের কাছে ব্যবসা বাণিজ্যটা কীরকম ছিল, এটা আমরা প্রথমে একটু আলোচনা করব। তার আগে কিন্তু আমাদের খ্রিস্টাব্দ, দেখো খ্রিস্টাব্দ কখন থেকে হয়? যীশু খ্রিস্টের জন্মের আগে যেটা ছিল, সেটা ছিল খ্রিস্টপূর্বাব্দ, এবং যীশু খ্রিস্টের জন্মের পরে এখন যে সময়কালটা চলছে, এটা আমাদের চলছে তোমার খ্রিস্টাব্দ। তো যীশু খ্রিস্টের জন্ম কিন্তু এই ইসরায়েলের এরকম জায়গাতে, খ্রিস্ট ধর্মের বিকাশের সময় থেকে এখানে যীশু খ্রিস্টের জন্মের আগে যেটা ছিল, সেটা ছিল খ্রিস্টপূর্বাব্দ, এবং এখন চলছে আমাদের খ্রিস্টাব্দ। তো এই জায়গা থেকে কিন্তু যীশু খ্রিস্টের জন্ম হয়, এইখান থেকে কিন্তু ইসরায়েল থেকেই কিন্তু খ্রিস্ট ধর্মের বিকাশ লাভ করে, এবং এইখান থেকেই তারা কিন্তু কি হচ্ছে, এই ইউরোপ মহাদেশে কিন্তু তাদের প্রভাব বিস্তার করে। আর এখানে মক্কা থেকে মুসলিম ধর্মের বিকাশ জন্ম হওয়ার পরে সেটা তোমার এইদিকে আফ্রিকা এবং এইদিকে তোমার একেবারে ভারতের অংশ পর্যন্ত তারা কিন্তু নিজেদের প্রভাব বিস্তার করে। তো এইখানে আপনার যে চীনা ধর্মে যারা আছে, তারা ধরো এখানে তারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে চলছে। আর এইদিকে বেশিরভাগ বিস্তার লাভ করছে তোমার আমাদের খ্রিস্টান ধর্মটা, যেটা ইউরোপ থেকে তারা ভারতে আসার পথে তারা উত্তর আমেরিকা আবিষ্কার করলো, দক্ষিণ আমেরিকা আবিষ্কার করলো, আফ্রিকা আবিষ্কার করলো, এইভাবে তারা কিন্তু বিভিন্ন দেশগুলোকে আবিষ্কার করলো। কিন্তু প্রাথমিকভাবে তারা কি হয়েছিল, তারা এই পশ্চিম এশিয়া থেকে উৎপত্তি লাভ করে, ইসরায়েলের এখান থেকে তাদের ধর্মের উৎপত্তি লাভ করে তারা ইউরোপে বসবাস করতে শুরু করলো। এবং ইউরোপে তাদের যখন সাম্রাজ্য বিস্তার হলো, তারা সব থেকে উন্নত জাতি, এবং তারাই কিন্তু প্রায় এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই যে নবীন বিশ্ব, এগুলোকে তারাই কিন্তু আবিষ্কার করেছিল। এবং তারা কি এইখানে যখন থাকতো, তখন তারা ভারতের সঙ্গে বাণিজ্য চালাতো। ঠিক আছে, এই বাণিজ্য প্রথমে স্থলপথে হয়, তারপর তারা জলপথে ভারতকে আবিষ্কার করতে গিয়ে কিন্তু এই সমস্ত
দ্বীপগুলোকে এই সমস্ত স্থলভাগগুলিকে আবিষ্কার করে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে আবিষ্কার হয় অস্ট্রেলিয়া, এগুলো সবই কিন্তু ওই ইউরোপীয়রা কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু আবিষ্কার করে থাকেন। তাহলে এই হচ্ছে তোমার একটা ইতিহাস। এবার দেখো আমাদের যে প্রাচীনকালের যে ইতিহাসটা সম্পর্কে আমরা প্রথমে বলবো যে ভারতের কীভাবে বিকাশ লাভ করে। তো দেখো সুপ্রাচীন কালে বিনিময় প্রথার মাধ্যমে অর্থাৎ সরাসরি দ্রব্য বা পরিষেবার আদান প্রদানের মাধ্যমে ভারতে বাণিজ্য চলতো। দেখো আমাদের এখন যে বাণিজ্য হয় সেটা কিন্তু একটা কমন বিনিময় মাধ্যম, সেটা হচ্ছে মুদ্রা বা টাকা, ঠিক আছে। আমরা এখন টাকার বিনিময়ে কোনো একটা জিনিসকে কিনি, কিন্তু প্রথমে তো টাকা ছিল না। আমরা কড়ির ইতিহাস শুনেছি। তো টাকা যখন প্রথমে ছিল না তখন সরাসরি বিনিময়ের মাধ্যমে জিনিসপত্র নেওয়া দেওয়া হতো, যার জন্য হাটের বিকাশ হয়। প্রথম হাট থেকে আবার বাজার আসে। তো হাটে কি হতো, হাটে মেলার বিকাশ। এই যে হাট, মেলা, বাজার, এগুলো কিন্তু সবই বিনিময়ের একটা স্থান ছিল। এখানে কি হতো, কোনো একটা চাষির ধরো ধান ভালো হয়েছে, আবার কোনো একটা চাষির হয়তো বাড়িতে মুরগি হয়েছে, এবার মুরগি দিয়ে সে হয়তো ধান নিত, এইভাবে কিন্তু বিনিময় প্রথাটা চলতো। এবার সেখানে অসুবিধা কী হতো, কারো হয়তো অতটা পরিমাণ ধানের প্রয়োজন নেই, আবার যে মানুষটা মুরগি নিচ্ছে ধানের বিনিময়ে তার আবার অতটা মুরগির প্রয়োজন নেই। তাহলে এই যে অসুবিধাগুলো দূর করার জন্য কমন বিনিময়ের মাধ্যম ওই কড়ি আর এগুলো আবিষ্কার হয়। সেখান থেকে আবার বর্তমানে টাকা পয়সা চলে এসেছে। তো যাই হোক, এবার দেখো সেটাই আমি এখন প্রথমে বলছি যে বিনিময় প্রথার মাধ্যমে সরাসরি দ্রব্য বা পরিষেবার আদান প্রদানের মাধ্যমে ভারতে কিন্তু বাণিজ্য চলত। পরবর্তীকালে বাণিজ্যে মুদ্রার প্রচলন শুরু হয়। তাহলে এটা কিন্তু সর্বশেষ, অর্থাৎ মুদ্রা বা টাকা পয়সা যেটা, এটা কিন্তু সর্বশেষ। তাহলে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতে বাণিজ্যের ইতিহাস এবং বিকাশকে কয়েকটি ভাগে আলোচনা করা যায়। প্রথম যেটা আছে দেখো খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ প্রাচীন যুগ। খ্রিস্টপূর্বাব্দ যেটা, অর্থাৎ আমাদের প্রাচীন যে সভ্যতাগুলো আছে, সিন্ধু সভ্যতা, আমাদের মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, চীনা সভ্যতা, এগুলো সবই কিন্তু খ্রিস্টপূর্বাব্দের। তো এটা দেখো তোমার 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 2500 খ্রিস্টাব্দ থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস, সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তো এখানে কি বলছে যে প্রায় 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতের সিন্ধু সভ্যতার সময়কালে, তাহলে দেখো ওই যে সভ্যতাগুলো ছিল ওগুলো সবই কিন্তু খ্রিস্টপূর্বাব্দ, তখন কিন্তু ধর্মের বিকাশ হয়নি। আর যখনই ধর্মের বিকাশ হলো, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে খ্রিস্টান ধর্মের বিকাশ লাভ করে। তাহলে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে কিন্তু খ্রিস্টাব্দটা আসে। তার আগে যে ধর্মের বিকাশ, সভ্যতার বিকাশ বা ধর্মের বিকাশ যেগুলো হয়েছিল, সেগুলো তোমার খ্রিস্টপূর্বাব্দই ছিল। তাহলে সময়কালে মেসোপটেমিয়া, মিশর প্রভৃতি অঞ্চলগুলির সঙ্গে মাটির, দেখো মেসোপটেমিয়া, মিশর, এই যে আমরা মানচিত্রটা দেখিয়েছি, এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা, এটা হচ্ছে সিন্ধু সভ্যতা, এটা হচ্ছে চীনা সভ্যতা। তাহলে এই সভ্যতাগুলো দেখো বেশিরভাগই কিন্তু এই পশ্চিম এশিয়ার মধ্যে তারা বিকাশ লাভ করেছে। এবং এই সভ্যতাগুলো কি হতো, নিজেদের মধ্যে কিন্তু তারা জিনিসপত্র বিনিময় করত। এবং মানুষের উৎপত্তি কিন্তু এইখান থেকেই হয়, ঠিক আছে। মানুষের সভ্যতা বলো, জন্ম বলো, সবই কিন্তু এই জায়গা থেকেই তারা কিন্তু সারা বিশ্বে তারা বিকাশ লাভ করে। অর্থাৎ সভ্যতার উন্নতির ক্ষেত্রে পশ্চিম এশিয়া হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 4টে সভ্যতার মধ্যে 3টে সভ্যতা দেখো তোমার এই পশ্চিম এশিয়াতে উৎপত্তি লাভ করেছে। যতগুলো ধর্ম আছে, ধর্মগুলো সবই পশ্চিম এশিয়াতে উৎপত্তি লাভ করেছে মোটামুটিভাবে। যতগুলো বড় ধর্ম আছে, আমি ছোটোখাটো ধর্মগুলো আমি ছেড়ে দিলাম, বড় ধর্ম বলতে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, তারপর খ্রিস্টান ধর্ম, এগুলো সবই কিন্তু তোমার জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সবই কিন্তু এই পশ্চিম এশিয়ার এই জায়গা থেকেই উৎপত্তি লাভ করে তারা বিশ্বের বিভিন্ন জায়গাতে তাদের ধর্মকে বিস্তার করেছে। তাহলে এই যে তোমার সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা এবং মিশরীয় সভ্যতা, এদের মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো। এগুলির সঙ্গে কিসের হতো বলতো, এখানে বলছে সময়কালে মেসোপটেমিয়া এবং মিশর প্রভৃতি অঞ্চলগুলির সঙ্গে, মেসোপটেমিয়া এবং মিশর, অর্থাৎ এই যে মিশর সভ্যতা যেটা তোমার আফ্রিকাতে বিকাশ লাভ করছে, আর মেসোপটেমিয়া সভ্যতা যেটা তোমার এই যে ইরাক, ইরান, এই সমস্ত জায়গাতে বিকাশ লাভ করছে, এইগুলোর সঙ্গে কিসের বিনিময় হতো গো, মাটির জিনিসপত্র, বস্ত্র, ধাতু তৈরি জিনিসপত্র, কৃষিজ পণ্য ইত্যাদির বাণিজ্য হতো। অর্থাৎ আমাদের এই যে সিন্ধু সভ্যতাতে যে সমস্ত মানুষ বসবাস করতো বা ভারতীয় এই জায়গাতে, তারা কিন্তু এই সমস্ত সভ্যতাগুলোর মানুষের সঙ্গে এই সমস্ত মাটির জিনিসপত্র, বস্ত্র, ধাতু জিনিসপত্র, কৃষিজ পণ্য ইত্যাদির বাণিজ্য হতো। এরপর কি হলো, মৌর্য এবং গুপ্ত যুগে। তাহলে দেখো এরপর কি হলো, আমাদের প্রাচীন সভ্যতা থেকে আমাদের মৌর্য যুগ এবং গুপ্ত যুগের সূচনা হলো। এই যুগে কি বলছে, স্থলভাগের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে বাণিজ্য পথ তৈরি করা হয়েছিল। মানে তখনও কিন্তু জলপথ আবিষ্কার হয়নি, জলপথ আবিষ্কার করেছে ইউরোপীয়রা, ঠিক আছে। তারা তোমার প্রথমে ইউরোপ মহাদেশ
মহাদেশে তাদের প্রাধান্য বিস্তার করে, এবং ইউরোপ থেকে তারা স্থলপথকে তোমার না করে তারা দেখছে জলপথটা খুবই সহজ, তার জন্য জলপথকে তারা আবিষ্কার করতে থাকে এই আটলান্টিক মহাসাগর দিয়ে। তো এবার দেখো মধ্য দিয়ে বাণিজ্য পথ তৈরি করা হয়েছিল। এগুলি দিয়ে মধ্যপ্রাচ্যে বস্ত্র, মশলা, রত্ন ইত্যাদি রপ্তানি করা হতো। তাহলে মশলা, বস্ত্র এগুলো কিন্তু রপ্তানি করা হতো। দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যকালে সমুদ্রপথে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য চলতো। তাহলে দক্ষিণ পূর্ব ভারতের চোলকালে, অর্থাৎ এই যে দক্ষিণ ভারতে এই জায়গাতে, এইটার সঙ্গে তোমার দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ এই সমস্ত দেশগুলির সঙ্গে কিন্তু তোমার ওই সাম্রাজ্যকালে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য চলতো। তবে এগুলো সবই তোমার স্থলপথে হতো, জলপথে কিন্তু ততটা হতো না। এরপর দেখো মধ্যযুগ। মধ্যযুগ কোনটাকে বলছে? 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ। অর্থাৎ মধ্যযুগে কি হলো, বিভিন্ন ধর্মের মানুষ বলছে মধ্যযুগের প্রথম দিকে ইসলামিক শাসনকালে। তাহলে যখনই তোমার মধ্যযুগ এলো তখনই দেখো ইসলাম ধর্ম এইখান থেকে উৎপত্তি লাভ করলো, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর এইখান থেকে, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা থেকে। এইখান থেকে তারা কিন্তু কি করলো, এই জায়গাতে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করলো এবং ভারতে নিজেদের সাম্রাজ্য বিস্তার করলো, যেটা হচ্ছে আমাদের মধ্যযুগ। হ্যাঁ, এই মধ্যযুগে ইসলামিক শাসনকালে সিল্ক রুট দিয়ে উত্তর ভারতের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলির বাণিজ্য চলতো। অর্থাৎ এই যে তোমার পাহাড়ি সিল্ক রুট মানে পাহাড়ি রুট, যেটা এই উত্তর ভারতে আমাদের যে হিমালয় পর্বত আছে এইখান থেকে মধ্য এশিয়ার এই সমস্ত জায়গার সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো তোমার ওই মধ্যযুগে বা ইসলামিক শাসনকালে। এরপর তোমার কি হলো, মুঘল শাসনকালে কি হলো, ভারতীয় বস্ত্র, মশলা, কৃষিজ পণ্য আন্তর্জাতিক বাজারে বিশেষত ইউরোপে বিক্রয় করা হতো। অর্থাৎ এইখানে তোমার কি হলো, এই যে ইউরোপে যে মহাদেশটা আছে, এই ইউরোপ মহাদেশে অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাতে তারা এসে পরে তোমার বস্ত্র টস্ত্র মশলা এগুলো তারা বিক্রি করতে শুরু করলো। তাহলে দেখো যুগের পরিবর্তন কিভাবে হয়। প্রথমে এই জায়গাগুলো উন্নতি লাভ করে, ঠিক আছে, এবং এই ইউরোপ মহাদেশগুলো ছিল তোমার অনেকটা উন্নয়নশীল, অর্থাৎ তাদের উন্নতি ততটা হয়নি, তারা অত পরিমাণে বস্ত্র টস্ত্র এগুলো উৎপাদন করতে পারতো না। ফলে কি করতো, এইখান থেকে তোমার মুসলিম শাসকরা কি করতো, জিনিসপত্র নিয়ে তারা কিন্তু এইখানে এসে ব্যবসা বাণিজ্য শুরু করছিল ইউরোপীয় দিকে বিক্রি করে। তাহলে এই গেল। তাহলে ইউরোপীয়রা তোমার খ্রিস্টান ধর্মের, তারা কিন্তু এইখানে বসবাস করতে শুরু করে এবং এইখান থেকে তারা এই জায়গাতে এসে পরে তারা তোমার ব্যবসা বাণিজ্য করতে শুরু করছে। এবার দেখো মধ্যযুগের কথা সিলুট দিয়ে করতো। এবারে মোগল শাসনকালে আন্তর্জাতিক বাজারে বিশেষত ইউরোপে তারা বিক্রয় করতো। তাহলে আন্তর্জাতিক বাজার বলতে পুরোটাই, কিন্তু তার মধ্যে ইউরোপেই তারা বিক্রি করতো। এবার দেখো ব্রিটিশ শাসনকাল। তাহলে ব্রিটিশ শাসনকাল, ব্রিটিশ কী করে এলো, ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে তোমার ওই যে আমি বললাম যে ইউরোপ থেকে তারা ভারতে আসার মানে কথা তারা ভাবতে থাকে। তারা স্থলপথে জানতো যে ভারতে আসা যায়, কিন্তু যখনই জলপথ আবিষ্কার করলো তখন ওই ভাস্কো ডা গামা, আমেরিগো ভেসপুচি, এরা বড় বড় তারা ইউরোপীয় নাবিক, তারা কিন্তু কী করতো, জলপথে এসে পরে ভারতে প্রবেশ করলো এবং আমাদের কলকাতা বন্দর যেটা আছে সেখান থেকেই কিন্তু তারা তাদের সাম্রাজ্য ভারতে বিস্তার করতে শুরু করে। 1911 সাল পর্যন্ত কিন্তু আমাদের কলকাতায় ছিল পুরো ভারতের ক্যাপিটাল ইংরেজদের, ঠিক আছে। তো তারা কিন্তু কলকাতা বন্দরকে এই জন্যই এতটা উন্নত করেছিল, যেহেতু ইংল্যান্ডের সঙ্গে বা ইউরোপের সঙ্গে তাদের জলপথে যোগাযোগটা তারা করেছিল, ঠিক আছে। এই জন্যই কলকাতার যে উন্নতি সেটা কিন্তু কলকাতা বন্দরের উপর নির্ভর করে। আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রটা যদি দেখি তাহলে দেখব যে কলকাতা বন্দর আর তোমার আমাদের যে কলকাতা শহর সেইগুলো কিন্তু ওই হাওড়ার অপোজিট দিকে, অর্থাৎ গঙ্গা নদী ক্রস করে তারপরে আমরা কলকাতায় ঢুকতে পারছি, ঠিক আছে। এবং কলকাতা থেকে কলকাতা বন্দর কিন্তু ওই দক্ষিণ 24 পরগনার মধ্য দিয়ে স্থলপথে যাতায়াত করা তোমার সহজ হচ্ছে। তো যাই হোক, এটা একটা ইতিহাস। তো এরপর দেখো কি হচ্ছে, বলছে যে ব্রিটিশ শাসনকাল চলে এলো 1800 থেকে 1947। তাহলে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর 1800 সালে কিন্তু তোমার ব্রিটিশরা আমাদের দেশে প্রায় শাসন কায়েম করেছিল। তো বলছে ব্রিটিশ শাসনকালে ভারত ইউরোপের দেশগুলিতে কাঁচামালের প্রধান রপ্তানিকারক দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। কেন করে গো, এটা কিন্তু প্রথমে ছিল না। আমি দেখো প্রথমের যে ইতিহাস সেটা আমি তোমাদের দেখাতে চাইছি। প্রথমে কিন্তু তারা যে সমস্ত কুটির শিল্পগুলো ছিল সেই কুটির শিল্পগুলো তোমার রপ্তানি মানে বাণিজ্য করতো, কিন্তু যখনই তোমার ওই শিল্প বিপ্লবের সূচনা হলো তখনই কিন্তু তোমার ওই ভারত তখন কাঁচামালের উৎস হিসাবে পরিগণিত হলো। বলছে ভারতের বাণিজ্য বলতে মূলত বহির্বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যকে বোঝায়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে নির্বাচিত হয়েছে। যে ব্রিটিশ শাসনকালে
ভারতের বৈদেশিক বাণিজ্য মূলত ইংরেজদের স্বার্থে পরিচালিত হতো, অর্থাৎ ইংরেজরা যেহেতু শাসন করত, তারা কিন্তু ব্যবসা করার জন্যই ভারতে এসেছিল, তারা ভারতের পরিষেবার জন্য আসেনি। তাই তারা কিন্তু তাদের স্বার্থ রক্ষার জন্য তোমার ব্যবসা বাণিজ্যটাকে পরিচালিত করতো। তারা যেটা নিজেদের মুনাফা মনে করতো সেইভাবে তারা চালনা করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের প্রথম দিকে দেশে তৈরি নানা রকম কুটির শিল্পজাত সামগ্রী, বিশেষত রেশম বস্ত্র, সুতি বস্ত্র প্রভৃতি ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে এবং ভারতের প্রতিবেশী দেশগুলিতে রপ্তানি করা হতো। তাহলে দেখো, প্রথম দিকে যখন তারা তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, অর্থাৎ 1800 খ্রিস্টাব্দের কাছাকাছি বা আগের দিকে, প্রথম দিকটাতে কী করেছিল, তারা ভারতের যে বিভিন্ন রকম কুটির শিল্প ছিল, সেগুলো মাটির যে জিনিসপত্র বা সুতি শিল্প, রেশম শিল্প, বস্ত্র শিল্প, এগুলো সবই কিন্তু তারা ভারত থেকে নিত কম দামে, এবং ইউরোপের বিভিন্ন দেশে, অর্থাৎ নিজেদের দেশে এবং ভারতের কিছু কিছু প্রতিবেশী দেশগুলোতে যেখানে তোমার ডিমান্ড আছে, সেই সমস্ত জায়গাতে তারা কিন্তু রপ্তানি করা হতো। কিন্তু 1780 খ্রিস্টাব্দে যখন তোমার শিল্প বিপ্লবের সূচনা হয়, অর্থাৎ এই অবস্থাটা কিন্তু বেশি দিন থাকেনি। ইংরেজরা আমাদের ভারতবর্ষে আসার কিছুদিনের পরই কিন্তু তোমার শিল্প বিপ্লবের সূচনা হয়। তো 1780 খ্রিস্টাব্দে যখন শিল্প বিপ্লব হয়, এরপর থেকে ইংল্যান্ড বস্ত্র শিল্পে পূর্ণ বিকাশ ঘটে। তাহলে যখনই তোমার শিল্প বিপ্লবের সূচনা হলো, তখনই কিন্তু যন্ত্রের মাধ্যমে তোমার কাপড়ের উৎপাদন শুরু হয়ে গেল। ফলে কিন্তু আর ওই কুটির শিল্প হিসাবে আর বস্ত্র বয়নটাকে ধরে রাখা হলো না। তখন কি হলো, যখনই পূর্ণ বিকাশ হলো, তখন ইংরেজ সরকার সুকৌশলে ভারতের এই প্রাচীন শিল্পগুলিকে ধ্বংস করে এই দেশকে মূলত একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করে। ঠিক আছে, তাহলে যখনই নিজেদের যন্ত্রের উৎপাদন হয়ে গেল, বেশি পরিমাণে উৎপাদন করতে শুরু করলো, তখন কি করলো, ভারতকে একটা কাঁচামাল রপ্তানিকারক দেশ হিসাবে পরিণত করলো, এবং তারা নিজেদের দেশে কাঁচামাল নিয়ে গিয়ে সেটাকে যন্ত্রের সাহায্যে উৎপাদন করে সেই জিনিস ভারতের বাজারে এসে বিক্রি করতে শুরু করলো। ঠিক আছে, ইংরেজ বণিকেরা তখন ভারত থেকে নানা প্রকার কাঁচামাল ব্রিটেনে নিয়ে গিয়ে শিল্পজাত করত, এবং ব্রিটেনে প্রস্তুত ওই শিল্পজাত পণ্য ভারতে এনে বেশি দামে বিক্রি করে তারা প্রচুর মুনাফা লাভ করত। তবে সেই সময় দেশবাসীর ক্রয় ক্ষমতা কিন্তু কম ছিল, যেহেতু পরাধীন। ঠিক আছে, তাহলে পরাধীন যেহেতু ছিল, তাই কিন্তু তোমার ক্রয় ক্ষমতা কিন্তু কম ছিল বলে ভারতে আমদানির থেকে রপ্তানি বেশি ছিল। অর্থাৎ ভারতে যে পরিমাণ তোমার শিল্পজাত দ্রব্য তারা এনে বিক্রি করত, তার থেকে বেশি পরিমাণ কাঁচামাল কিন্তু তারা এখান থেকে নিয়ে যেত। এটাই বলছে। এভাবেই ভারতের উদ্বৃত্ত অর্থে ব্রিটেনে ইংরেজদের কোষাগার ভর্তি হতো। বুঝতে পেরেছ? তাহলে এরকম করে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যটা চালাতো। এই ছিল ভারতের স্টার্লিং ব্যালেন্স। তাহলে স্টার্লিং ব্যালেন্স জিনিসটা বুঝতে পারলে, এরপরে দেখো কি বলছে, বলছে যে স্বাধীনোত্তর ভারত। তাহলে 1947 সালে আমাদের দেশ তোমার স্বাধীন হয়ে গেল, এবং 1947 সালে স্বাধীনতার পরে এখন আমাদের কীভাবে ব্যবসা বাণিজ্য চলছে, স্বাধীনতার পর থেকে 80-র দশক পর্যন্ত, অর্থাৎ তোমার ওই 1980 সাল পর্যন্ত কি হলো, দেশীয় পণ্য উৎপাদন, রপ্তানি, বাণিজ্য বৃদ্ধি, আমদানি হ্রাস করে আমদানির পরিবর্তিত দ্রব্য উৎপাদনের উপর বেশি নজর দেওয়া হয়। আমদানি মানে তারা আমদানি করবে, অর্থাৎ বিদেশ থেকে আমদানি পরিবর্তিত দ্রব্যকে তারা জোর দেয়। ঠিক আছে, 90-এর দশকে কি হলো, অর্থাৎ 1990-এর দিকের দশক থেকে কি হলো, উদার অর্থনীতি গ্রহণের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশি পণ্যের জন্য ভারতের দেশীয় বাজার উন্মুক্ত করে দেওয়া হলো। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কিন্তু আমাদের ভারতের বাজারটাকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হলো। আর যেহেতু ভারতে জনসংখ্যা অত্যধিক, তাই কিন্তু যে সমস্ত উন্নত দেশগুলো আছে, তোমার জাপান বলো, ইংল্যান্ড বলো, এই যে তোমার দেশগুলো আছে, তারা কিন্তু ভারতের বাজারের প্রতি আকৃষ্ট হয়। ফলস্বরূপ কী হলো, বাণিজ্যের উন্নতি ঘটে। ভারত বর্তমানে বস্ত্র, ওষুধ, অটোমোবাইল, তথ্য প্রযুক্তি বাণিজ্যের প্রধানতম রপ্তানিকারক দেশ হিসাবে নিজেদের অবস্থান তোমার স্থির করেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার আমাদের ভারতের বাণিজ্যের একটা ইতিহাস। বর্তমানে স্বাধীনতার পর থেকে আমরা উন্নত হয়েছি, এবং আমাদের ভারতেও শিল্প বিপ্লবের প্রভাব পড়েছে, এবং তোমার আমরা এখন নিজেরা সবল হয়েছি। তাহলে এই হলো, আমি মোটামুটি যতটা পারলাম তোমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত ভারতের বাণিজ্যের ইতিহাসটা আমি বোঝানোর চেষ্টা করলাম, কিভাবে এই বাণিজ্যের বিকাশ হয়েছে। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।